আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি। আপনি কি কখনো ভেবে দেখেছেন, একটা সম্পর্কে সবকিছু ঠিকঠাক আছে বলে মনে হচ্ছে, বাইরে থেকে দেখলে সুন্দর একটা সংসার, কিন্তু ভেতরে ভেতরে একটা ফাটল ধরে আছে, যেটা আপনি টেরই পাচ্ছেন না? একটু ভাবুন তো। আপনার পরিচিত কেউ, হয়তো আপনার আশেপাশেই, এমন একটা সম্পর্কে আছেন, যেখানে বিশ্বাসের ভিত্তিটা আস্তে আস্তে নড়বড়ে হয়ে যাচ্ছে, কিন্তু বাইরে থেকে কিছুই বোঝা যাচ্ছে না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা অনেকেই জানতে চান, কিন্তু খোলামেলা বলতে সংকোচ বোধ করেন। বিষয়টা হলো, মনোবিজ্ঞান অনুযায়ী কিছু নির্দিষ্ট ধরনের ব্যক্তিত্বের বৈশিষ্ট্য আছে, যেগুলো থাকলে একজন নারী বৈবাহিক সম্পর্কের বাইরে গিয়ে অন্য কারো সাথে গোপন সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। এখন একটা কথা শুরুতেই পরিষ্কার করে দিই, আমি এখানে সব নারীর কথা বলছি না, কোনোভাবেই না। এবং এটাও বলছি না যে শুধু নারীরাই এটা করেন। পুরুষরাও করেন, এবং হয়তো আরও বেশি হারেই করেন। কিন্তু আজকের ভিডিওর নির্দিষ্ট বিষয়বস্তু হল, মনোবৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী কোন ধরনের ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলো একজন বিবাহিত নারীকে এই ধরনের পথে ঠেলে দিতে পারে। এটা কোনো গসিপ না, কোনো গালগল্প না। এটা সম্পূর্ণভাবে মনোবিজ্ঞান, সম্পর্ক বিশেষজ্ঞদের গবেষণা এবং বাস্তব জীবনের পর্যবেক্ষণের উপর ভিত্তি করে তৈরি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ তৃতীয় পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং সেটা জানলে আপনি হয়তো অনেক কিছু নতুন করে বুঝতে পারবেন। আর হ্যাঁ, ভিডিওটা যদি আপনার কাছে তথ্যবহুল মনে হয়, তাহলে লাইক বাটনে একটা ক্লিক করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের মনোবৈজ্ঞানিক বিশ্লেষণমূলক ভিডিও আমি নিয়মিতই আনি। চলুন শুরু করা যাক। মূল আলোচনায় যাওয়ার আগে একটু প্রেক্ষাপট বুঝে নেওয়া দরকার। আমাদের সমাজে বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে কথা বলাটা এখনও একটা ট্যাবু। মানুষ এটা নিয়ে কথা বলতে চায় না, কিন্তু বাস্তবে এটা ঘটছে, প্রতিনিয়ত ঘটছে। এবং শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীতেই এটা ঘটছে। আমেরিকার ইনস্টিটিউট ফর ফ্যামিলি স্টাডিজের একটি গবেষণায় দেখা গেছে যে প্রায় 13 থেকে 16% বিবাহিত নারী তাদের জীবনে অন্তত একবার বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। পুরুষদের ক্ষেত্রে এই সংখ্যাটা আরও বেশি, প্রায় 20 থেকে 25%। কিন্তু প্রশ্ন হলো, কেন? কেন একজন মানুষ, যিনি একটা সুন্দর সম্পর্কে আছেন, যার একটা পরিবার আছে, সন্তান আছে, তিনি কেন এই ঝুঁকি নেন? এর উত্তর খুব সরল না। এর পেছনে আছে জটিল মনোবৈজ্ঞানিক কারণ, ব্যক্তিত্বের ধরন, শৈশবের অভিজ্ঞতা, আবেগের অপূর্ণতা, এবং অনেক সময় পরিস্থিতির চাপ। আজকে আমি 3টি নির্দিষ্ট ব্যক্তিত্বের ধরন নিয়ে কথা বলবো, যেগুলো মনোবিজ্ঞানীরা চিহ্নিত করেছেন এবং বলেছেন যে এই ধরনের ব্যক্তিত্বের বৈশিষ্ট্য যাদের মধ্যে প্রবলভাবে থাকে, তারা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানোর প্রবণতা বেশি দেখান। তাহলে চলুন প্রথম ধরনটা জেনে নেওয়া যাক। নাম্বার 1, আবেগে অতৃপ্ত স্ত্রী, যিনি ভালোবাসার তৃষ্ণায় পুড়ছেন। এটা সবচেয়ে কমন এবং সবচেয়ে দুঃখজনক কারণ। এবং আমি বলবো, অনেক ক্ষেত্রে এই ধরনের নারীদের প্রতি সহানুভূতি দেখানোটাও জরুরি, কারণ তারা সচেতনভাবে এই পথ বেছে নেন না, বরং পরিস্থিতি তাদের ঠেলে দেয়া। এই ধরনের নারীদের বৈশিষ্ট্য কি? একজন আবেগে অতৃপ্ত নারী হলেন তিনি, যিনি তার বৈবাহিক সম্পর্ক থেকে আবেগময় সংযোগ, ভালোবাসার প্রকাশ, মানসিক সঙ্গ এবং একটু মনোযোগ পাচ্ছেন না। তার স্বামী হয়তো একজন ভালো মানুষ, ভালো উপার্জন করেন, সংসারের দায়িত্ব পালন করেন, কিন্তু আবেগের জায়গাটায় তিনি সম্পূর্ণ শূন্য। ভাবুন তো, একজন নারী সারাদিন ঘরের কাজ করছেন, সন্তান সামলাচ্ছেন, রান্না করছেন, সংসারের যাবতীয় দায়িত্ব পালন করছেন। সন্ধ্যায় যখন স্বামী বাসায় ফেরেন, তিনি একটু কথা বলতে চান, দিনের গল্প শেয়ার করতে চান, একটু আদর চান, একটু মনোযোগ চান। কিন্তু স্বামী এসে ফোনে ডুবে যান, অথবা টিভি চালু করেন, অথবা বলেন, আমি ক্লান্ত, পরে কথা বলব। এটা একদিন হলে সমস্যা না, 2 দিন হলেও সমস্যা না। কিন্তু যখন এটা মাসের পর মাস, বছরের পর বছর চলতে থাকে, তখন একজন নারীর ভেতরে একটা শূন্যতা তৈরি হয়। একটা চাপা কষ্ট, একটা না পাওয়ার যন্ত্রণা তৈরি হয়। এবং এই শূন্যতাই তাকে দুর্বল করে তোলে। মনোবিজ্ঞান কি বলে? বিখ্যাত সম্পর্ক বিশেষজ্ঞ জন গটম্যান তার দ্য 7 প্রিন্সিপলস ফর মেকিং ম্যারিয়েজ ওয়ার্ক কি বইতে বলেছেন যে বৈবাহিক সম্পর্কে আবেগের সংযোগ হল সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। তিনি বলেছেন, যখন দম্পতিরা একে অপরের আবেগময় প্রযোজনের দিকে মনোযোগ দেন না, তখন সম্পর্কে একটা ইমোশনাল ডিস্টেন্স কি তৈরি হয়, যেটা ধীরে ধীরে বিশ্বাসঘাতকতার দিকে নিয়ে যেতে পারে। তিনি এটাকে বলেছেন টার্নিং অ্যাওয়ে কি মোমেন্ট। মানে, যখন আপনার সঙ্গী আপনার দিকে আবেগময়ভাবে ফেরে, আর আপনি সেটা এড়িয়ে যান, এই মুহূর্তগুলো একসাথে জমা হতে হতে একটা বিশাল দেয়াল তৈরি করে।
আরেকটু গভীরে যাওয়া যাক। মাসলোর হায়ারার্কি অফ নিডসের কথা আমরা সবাই জানি। সেখানে লাভ অ্যান্ড বেলঞ্জিং, ভালোবাসা এবং কোনো একটা সম্পর্কে সংযুক্ত থাকার অনুভূতি, এটা মানুষের একটা মৌলিক প্রয়োজন। এটা খাবার পানির মতোই জরুরি মানসিক স্বাস্থ্যের জন্য। যখন একজন নারী তার বৈবাহিক সম্পর্ক থেকে এই মৌলিক প্রয়োজনটা পান না, তখন তার মস্তিষ্ক অবচেতনভাবে অন্য কোথাও এটা খুঁজতে শুরু করে। এটা কোনো সচেতন সিদ্ধান্ত না, বেশিরভাগ সময় এটা হয় ধীরে ধীরে, অলক্ষে। একটু উদাহরণ দিয়ে বোঝানো যাক। ধরুন, রাহেলা নামে একজন নারী আছেন। বিয়ে হয়েছে 8 বছর। স্বামী একটা ভালো চাকরি করেন, সংসারে অভাব নেই। কিন্তু স্বামী খুব ব্যস্ত মানুষ। সকালে বেরিয়ে যান, রাতে ফেরেন। ফিরে এসে ক্লান্ত থাকেন। রাহেলার সাথে কথা বলার সময় নেই, তার দিনের কথা শোনার ধৈর্য নেই, একটু হাত ধরে বসার সময় নেই। রাহেলা একটু একটু করে নিজের মধ্যে গুটিয়ে যেতে থাকেন। তিনি একাকিত্ব অনুভব করেন। তিনি ভাবতে থাকেন, আমার কি কোনো মূল্য আছে? আমাকে কি কেউ ভালোবাসে? এমন সময় তার জীবনে একজন মানুষ আসেন, হয়তো অফিসের কলিগ, হয়তো সোশ্যাল মিডিয়ায় কেউ, হয়তো পুরনো কোনো বন্ধু, যিনি তার কথা শোনেন, তাকে সময় দেন, তার অনুভূতিকে গুরুত্ব দেন। এবং সেখান থেকেই শুরু হয় একটা গোপন সম্পর্কের যাত্রা। গবেষণার তথ্য। জার্নাল অব ম্যারিয়েজ অ্যান্ড ফ্যামিলিতে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে, বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানো নারীদের মধ্যে প্রায় 57% বলেছেন যে তাদের প্রধান কারণ ছিল ইমোশনাল নেগলেক্ট কিংবা আবেগময় অবহেলা। তারা শারীরিক সম্পর্কের চেয়ে আবেগময় সংযোগটাকে বেশি গুরুত্ব দিয়েছেন। এই ধরনের নারীদের কিছু লক্ষণীয় আচরণ। তারা প্রায় বলেন, তুমি আমাকে বোঝো না গি। তারা আস্তে আস্তে তাদের বন্ধু বা পরিবারের সাথে বেশি সময় কাটাতে শুরু করেন, স্বামীকে এড়িয়ে যান। তারা ফোনে অন্য কারো সাথে দীর্ঘ সময় কথা বলতে শুরু করেন। তারা স্বামীর সাথে ঝগড়া বাড়িয়ে দেন, কারণ তারা আসলে একটা প্রতিক্রিয়া চান, যে কোনো প্রতিক্রিয়া। তারা নিজেদের সাজসজ্জায় হঠাৎ বেশি মনোযোগ দিতে শুরু করেন। তারা অনেক সময় নিজে থেকে বাইরে যেতে চান, একা সময় কাটাতে চান। একটা গুরুত্বপূর্ণ কথা বলি এখানে। আমি এটা বলছি না যে এই ধরনের নারীদের আচরণ সঠিক। বিশ্বাসঘাতকতা কখনোই সমর্থনযোগ্য না। কিন্তু আমি এটাও বলছি যে এই পরিস্থিতি তৈরির পেছনে অনেক সময় অন্য পক্ষেরও দায় থাকে। যদি একজন স্বামী তার স্ত্রীর আবেগময় প্রয়োজনগুলোকে গুরুত্ব দিতেন, তাহলে হয়তো এই পরিস্থিতি তৈরি হতো না। সুতরাং এটা একতরফা দোষারোপের বিষয় না। এটা দুই পক্ষের বোঝাপড়ার বিষয়। স্বামীদের জন্য একটা উপদেশ এখানে। আপনি যদি একজন স্বামী হন এবং এই ভিডিওটা দেখছেন, তাহলে একটু ভেবে দেখুন, আপনি কি আপনার স্ত্রীকে যথেষ্ট সময় দিচ্ছেন? তার কথা শুনছেন? তার অনুভূতিকে গুরুত্ব দিচ্ছেন? তাকে ভালোবাসছেন বলে জানাচ্ছেন? যদি উত্তর না হয়, তাহলে আজ থেকেই পরিবর্তন শুরু করুন। একটা সম্পর্ককে বাঁচানোর জন্য অনেক বড় কিছু করতে হয় না, ছোট ছোট কাজই যথেষ্ট। একটু সময় দিন, একটু কথা বলুন, একটু ভালোবাসা দেখান। নাম্বার 2, নার্সিসিস্টিক বা চরম আত্মকেন্দ্রিক ব্যক্তিত্বের নারী। এই ধরনটা প্রথম ধরন থেকে সম্পূর্ণ আলাদা। প্রথম ধরনের নারীরা পরিস্থিতির শিকার, কিন্তু এই ধরনের নারীদের ক্ষেত্রে বিষয়টা অনেকটা ব্যক্তিত্বের সমস্যা। নার্সিসিস্টিক পার্সোনালিটি কি? মনোবিজ্ঞানে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার একটা শিক্ষিত মানসিক সমস্যা। তবে সম্পূর্ণ ভিন্ন না থাকলেও অনেকের মধ্যে নার্সিসিস্টিক বৈশিষ্ট্যগুলো কম বেশি থাকতে পারে। এবং এই বৈশিষ্ট্যগুলোই সম্পর্কের ক্ষেত্রে বিশাল সমস্যা তৈরি করে। এই ধরনের নারীদের প্রধান বৈশিষ্ট্যগুলো কি? প্রথমত, অত্যধিক আত্মগুরুত্ববোধ। তারা নিজেদেরকে সবার থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন। তারা ভাবেন, আমি এমন কাউকে ডিজার্ভ করি যে আমাকে সবচেয়ে ভালো ট্রিট করবে কি, এবং এই কি সবচেয়ে ভালো কুয়ের সংজ্ঞাটা তাদের কাছে ক্রমাগত পরিবর্তন হতে থাকে। তারা কখনোই সন্তুষ্ট হন না। দ্বিতীয়ত, ক্রমাগত মনোযোগের তৃষ্ণা। নার্সিসিস্টিক ব্যক্তিত্বের মানুষদের একটা বড় বৈশিষ্ট্য হল, তাদের ক্রমাগত অন্যদের কাছ থেকে প্রশংসা, মনোযোগ এবং আকর্ষণ দরকার হয়। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় নার্সিসিস্টিক সাপ্লাই। একজন স্বামী থেকে যে মনোযোগ পাওয়া যায়, সেটা একসময় তাদের জন্য যথেষ্ট হয় না। তারা আরও চান, নতুন করে চান, ভিন্ন মানুষের কাছ থেকে চান। তৃতীয়ত, সহানুভূতির অভাব। এই ধরনের নারীরা তাদের স্বামী বা পরিবারের কষ্ট বুঝতে পারেন না বা বুঝতে চান না। তারা নিজেদের আনন্দ এবং প্রয়োজনকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন। তাদের বিশ্বাসঘাতকতায় স্বামী কতটা কষ্ট পাবেন, সন্তানরা কতটা ক্ষতিগ্রস্ত হবে, এগুলো তারা ভাবেন না। চতুর্থত, নিজেকে সবসময় সঠিক মনে করা।
কোনো ভুল করলেও তারা সেটা স্বীকার করেন না, বরং ঘুরিয়ে ফিরিয়ে অন্যকেই দোষ দেন। তুমি যদি আমাকে ভালোভাবে ট্রিট করতে, তাহলে আমাকে এটা করতে হতো না, গিয়ে এই ধরনের যুক্তি তারা দেন। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় ব্লেম শিফটিং। মনোবৈজ্ঞানিক বিশ্লেষণ। রামানি দুর্বাসুলা, যিনি একজন বিশ্বখ্যাত ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং নার্সিসিজম বিশেষজ্ঞ, তিনি তার গবেষণায় দেখিয়েছেন যে নার্সিসিস্টিক ব্যক্তিত্বের মানুষদের মধ্যে বিশ্বাসঘাতকতার হার সাধারণ মানুষদের তুলনায় অনেক বেশি। তিনি বলেছেন যে নার্সিসিস্টিক মানুষেরা সম্পর্ককে একটা গেম হিসেবে দেখেন, যেখানে তারা সবসময় জিততে চান এবং নতুন নতুন প্লেয়ার যোগ করতে চান। তিনি আরও বলেছেন যে নার্সিসিস্টিক মানুষদের জন্য বিশ্বাসঘাতকতা একটা পাওয়ার মুভ। এটা তাদের নিজেদের ক্ষমতা এবং আকর্ষণীয়তা প্রমাণ করার একটা উপায়। দেখো, আমি চাইলে যে কাউকে পেতে পারি, কি এই অনুভূতিটা তাদের কাছে একটা নেশার মতো। বাস্তব উদাহরণ: ধরুন, সাবরিনা নামে একজন নারী আছেন। তিনি খুব আকর্ষণীয়, বুদ্ধিমতী এবং সামাজিক। তার স্বামী তাকে খুব ভালোবাসেন, যথাসাধ্য যত্ন নেন। কিন্তু সাবরিনার কাছে এটা কখনোই যথেষ্ট না। তিনি সবসময় তুলনা করেন, ওর স্বামী তাকে বিদেশে ঘুরতে নিয়ে গেল, তুমি কি পারো? ওর স্বামী তাকে আইফোন কিনে দিল, তুমি কি দিতে পারো? স্বামী যতই চেষ্টা করুন, সাবরিনা কখনো সন্তুষ্ট হন না। এমন সময় সাবরিনা একজন নতুন মানুষের সংস্পর্শে আসেন, যিনি হয়তো আরও বেশি ধনী, আরও বেশি আকর্ষণীয় বা আরও বেশি মনোযোগ দেন। এবং সাবরিনা কোনো অপরাধবোধ ছাড়াই সেই সম্পর্কে জড়িয়ে পড়েন, কারণ তার কাছে এটা কোনো খুব ভুল না, এটা তার খুব প্রাপ্ত। এই ধরনের নারীদের চেনার আরও কিছু উপায়। তারা প্রায় অন্য পুরুষদের সামনে ফ্লার্ট করেন, এমনকি স্বামীর উপস্থিতিতেও। তারা সোশ্যাল মিডিয়ায় অত্যধিক সক্রিয় থাকেন এবং অন্যদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করেন। তারা স্বামীকে প্রায় অপমান করেন বা ছোট করেন, বিশেষ করে অন্যদের সামনে। তারা নিজেদের ভুল কখনো স্বীকার করেন না এবং সবসময় নিজেদেরকে খুব ভিকটিম হিসেবে উপস্থাপন করেন। তারা হঠাৎ করে স্বামীর প্রতি খুব ভালো হয়ে যান, আবার হঠাৎ করে খুব রাগী হয়ে যান। এই হট অ্যান্ড কোল্ড আচরণ তাদের বৈশিষ্ট্য। তারা গোপনীয়তা খুব ভালোবাসেন, ফোনে পাসওয়ার্ড দেন, মেসেজ ডিলিট করেন, কল হিস্ট্রি মুছে ফেলেন। একটা গুরুত্বপূর্ণ পার্থক্য এখানে একটা কথা বলা দরকার: নার্সিসিস্টিক বৈশিষ্ট্য থাকা আর নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার থাকা এক জিনিস না। আমাদের সবার মধ্যেই কিছু না কিছু নার্সিসিস্টিক বৈশিষ্ট্য আছে, এটা স্বাভাবিক। কিন্তু যখন এই বৈশিষ্ট্যগুলো এতটাই প্রবল হয় যে সেটা সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে, তখন সেটা সমস্যা। এবং আরেকটা কথা, নার্সিসিজম শুধু নারীদের মধ্যে থাকে না, পুরুষদের মধ্যেও সমানভাবে থাকে। তাই এটাকে লিঙ্গনির্দিষ্ট সমস্যা মনে করবেন না। পরিবারের উপর প্রভাব। নার্সিসিস্টিক ব্যক্তিত্বের নারীর বিশ্বাসঘাতকতা পরিবারে ভয়াবহ প্রভাব ফেলে। স্বামী মানসিকভাবে ভেঙে পড়েন, আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন। সন্তানরা একটা অস্থির পরিবেশে বড় হয়, যেটা তাদের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে। এবং সবচেয়ে দুঃখজনক হল, নার্সিসিস্টিক ব্যক্তি নিজে এই ক্ষতিগুলো বুঝতে পারেন না বা বুঝলেও পরোয়া করেন না। নাম্বার 3, যে নারীর মধ্যে অ্যাভেডেন্ট অ্যাটাচমেন্ট এবং রোমাঞ্চপ্রিয়তা একসাথে আছে। এই তৃতীয় ধরনটাই সবচেয়ে জটিল এবং সবচেয়ে কঠিন বুঝতে। এবং আমি শুরুতেই বলেছিলাম, এই পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই ধরনের নারীদের বাইরে থেকে চেনা প্রায় অসম্ভব। অ্যাভেডেন্ট অ্যাটাচমেন্ট স্টাইল কি? অ্যাটাচমেন্ট থিওরি হল মনোবিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ তত্ত্বগুলোর একটা, যেটা ব্রিটিশ মনোবিজ্ঞানী জন বাউলবি প্রথম প্রস্তাব করেছিলেন। এই তত্ত্ব অনুযায়ী শৈশবে আমরা আমাদের বাবা-মা বা প্রাথমিক পরিচর্যাকারীদের সাথে যে ধরনের সম্পর্ক তৈরি করি, সেটা আমাদের প্রাপ্তবয়স্ক জীবনের সম্পর্কগুলোকেও প্রভাবিত করে। অ্যাটাচমেন্ট স্টাইল মূলত 4 ধরনের। 1. সিকিউর অ্যাটাচমেন্ট, সুস্থ নিরাপদ সম্পর্কের ধরন। 2. অ্যানশিয়াস অ্যাটাচমেন্ট, উদ্বিগ্ন আঁকড়ে ধরার প্রবণতা। 3. অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট, ঘনিষ্ঠতা এড়িয়ে চলার প্রবণতা। 4. ডিসঅর্গানাইজড অ্যাটাচমেন্ট, বিশৃঙ্খল অনির্দেশ্য ধরন। আজকে আমরা যে ধরনটা নিয়ে কথা বলছি সেটা হলো অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট, যেখানে একজন মানুষ ঘনিষ্ঠতা এবং গভীর সংযোগকে ভয় পান। তারা কাউকে ভালোবাসতে পারেন, কিন্তু সেই ভালোবাসায় পুরোপুরি ডুবে যেতে ভয় পান। তারা সবসময় একটা গুয়াক্সের ডোর খোলা রাখতে চান। এই ধরনের নারীদের বৈশিষ্ট্য: একটা অদ্ভুত দ্বন্দ্ব তাদের ভেতরে কাজ করে। তারা ভালোবাসা চান, কিন্তু ভালোবাসায় আটকা পড়তে চান না। তারা সম্পর্কে আছেন, কিন্তু সম্পর্কের গভীরতা তাদের দম বন্ধ করে দেয়া। তারা স্বামীকে ভালোবাসেন, কিন্তু স্বামীর সাথে কিছু ক্লোজ হতে অস্বস্তি বোধ করেন।
এবং এই দ্বন্দ্বের সাথে যখন যুক্ত হয় রোমাঞ্চপ্রিয়তা বা থ্রিল সিকিং প্রবণতা, তখন বিষয়টা আরও জটিল হয়ে যায়। রোমাঞ্চপ্রিয়তা কি? কিছু মানুষ আছেন যারা রুটিনে বিরক্ত হয়ে যান। তাদের ক্রমাগত নতুন কিছুর প্রয়োজন হয়। নতুন অভিজ্ঞতা, নতুন উত্তেজনা, নতুন চ্যালেঞ্জ। মনোবিজ্ঞানে এই বৈশিষ্ট্যকে বলা হয় সেন্সেশন সিকিং বা নভেলটি সিকিং। মস্তিষ্কের ডোপামিন সিস্টেমের সাথে এটা সম্পর্কিত। যাদের মধ্যে এই বৈশিষ্ট্য বেশি থাকে তাদের মস্তিষ্কে ডোপামিনের চাহিদা বেশি থাকে, এবং একটা স্থিতিশীল রুটিনমাফিক বৈবাহিক সম্পর্ক তাদের এই ডোপামিনের চাহিদা পূরণ করতে পারে না। যখন দুটো একসাথে থাকে, যখন একজন নারীর মধ্যে অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট এবং সেন্সেশন সিকিং দুটোই একসাথে থাকে, তখন তিনি বিয়ের প্রথম কয়েক বছর ঠিকঠাক থাকেন, কিন্তু ধীরে ধীরে সম্পর্কে খুব বোরিং অনুভব করতে শুরু করেন। স্বামীর প্রতি ভালোবাসা কমে না, কিন্তু একটা অস্থিরতা তৈরি হয়। তারা নতুন মানুষের সংস্পর্শে আসলে একটা রোমাঞ্চ অনুভব করেন, যেটা তাদের মস্তিষ্কে ডোপামিন রিলিজ করে। গোপনীয়তাটাই তাদের কাছে একটা বাড়তি উত্তেজনা। তারা ধরা পড়ার ঝুঁকিটাকেও একটা থ্রিল হিসেবে উপভোগ করেন। শৈশবের প্রভাব। এই ধরনের অ্যাটাচমেন্ট স্টাইল সাধারণত শৈশবে তৈরি হয়। যেসব শিশু তাদের বাবা মার কাছ থেকে অসামঞ্জস্যপূর্ণ ভালোবাসা পেয়েছে, কখনো বেশি আদর, কখনো সম্পূর্ণ উদাসীনতা, তাদের মধ্যে এই অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট তৈরি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এছাড়াও যেসব শিশু তাদের বাবা মার মধ্যে বিশ্বাসঘাতকতা বা সম্পর্কের সমস্যা দেখে বড় হয়েছে, তাদের মধ্যেও এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। তারা অবচেতনভাবে শিখে যায় যে সম্পর্ক মানেই কষ্ট, তাই কাউকে বেশি কাছে আসতে দেওয়া ঠিক না। বাস্তব উদাহরণ: ধরুন তানিয়া নামে একজন নারী আছেন। তানিয়া একজন সফল পেশাজীবী, স্মার্ট, আত্মবিশ্বাসী। তার স্বামী তাকে খুব ভালোবাসেন, সুন্দর একটা সংসার আছে, একটা সন্তান আছে। বাইরে থেকে দেখলে সবকিছু পারফেক্ট মনে হয়, কিন্তু তানিয়ার ভেতরে একটা অস্থিরতা আছে। তিনি সবসময় কিছু একটা কি করছেন বলে মনে হয়। স্বামী যখন তাকে আলিঙ্গন করতে চান, তিনি একটু সরে যান। স্বামী যখন ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কথা বলেন, তিনি অস্বস্তি বোধ করেন। তিনি সবসময় একটা স্পেস চান। এমন সময় অফিসে একজন নতুন সহকর্মী আসেন। তানিয়া এবং সেই সহকর্মীর মধ্যে একটা কেমিস্ট্রি তৈরি হয়। প্রথমে শুধু কথা বলা, তারপর মেসেজ, তারপর গোপনে দেখা করা। তানিয়া জানেন এটা ভুল, কিন্তু এই রোমাঞ্চটা, এই নতুনত্বটা, এই গোপনীয়তাটা তার মস্তিষ্কে এমন একটা আনন্দের অনুভূতি তৈরি করে যেটা তিনি তার স্থিতিশীল বিয়ে থেকে পান না। এবং সবচেয়ে ভয়ের বিষয় হল, তানিয়া তার স্বামীকে এখনো ভালোবাসেন। তিনি স্বামীকে হারাতে চান না, কিন্তু তিনি নিজের এই প্রবণতাকেও নিয়ন্ত্রণ করতে পারছেন না। গবেষণার তথ্য: পার্সোনালিটি অ্যান্ড ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট স্টাইলের মানুষদের মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর হার সিকিউর অ্যাটাচমেন্টের মানুষদের তুলনায় প্রায় দ্বিগুণ। এবং যখন এর সাথে হাই সেন্সেশন সিকিং যুক্ত হয়, তখন এই হার আরও বেড়ে যায়। এই ধরনের নারীদের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য: তারা সম্পর্কে কমিটমেন্ট শব্দটায় ভয় পান। তারা স্বামীর সাথে ঘনিষ্ঠ মুহূর্তেও মানসিকভাবে দূরে থাকেন। তারা প্রায় একা সময় কাটাতে চান এবং স্বামীকে দমবন্ধক লাগে বলে অভিযোগ করেন। তারা নতুন মানুষদের সাথে সহজেই সংযোগ তৈরি করতে পারেন, কিন্তু সেই সংযোগ গভীর হওয়ার আগেই তারা দূরে সরে যান। তারা গোপনীয়তা বজায় রাখতে অত্যন্ত দক্ষ। তারা ধরা পড়লে খুব দক্ষতার সাথে সব অস্বীকার করতে পারেন। তারা নিজেদের আচরণকে জাস্টিফাই করার জন্য দর্শনগত যুক্তি দিতে পারেন। মানুষ তো মনোগামাস প্রাণী না, একজনের সাথে সারা জীবন থাকা কি সম্ভব? মস্তিষ্কের রসায়ন। এই প্রসঙ্গে মস্তিষ্কের রসায়ন নিয়ে একটু কথা বলা যাক। যখন একজন মানুষ একটা নতুন রোমান্টিক সম্পর্কে জড়ান, তখন তার মস্তিষ্কে বেশ কিছু রাসায়নিক পরিবর্তন ঘটে। ডোপামিন রিলিজ হওয়া, যেটা আনন্দ এবং পুরস্কারের অনুভূতি দেয়া। নরিপিনেফ্রিন রিলিজ হওয়া, যেটা উত্তেজনা এবং শক্তি দেয়া। সেরোটোনিন কমে যায়, যেটা একটা অবসেসিভ চিন্তার প্যাটার্ন তৈরি করে, মানে সেই মানুষটার কথা বারবার মনে আসে। এই কেমিক্যাল ককটেলটা একটা হাই তৈরি করে, অনেকটা মাদকের মতো। এবং সেন্সেশন সিকিং এর প্রবণতা যাদের বেশি, তারা এই হাই এর প্রতি বেশি আসক্ত হয়ে পড়েন। দীর্ঘমেয়াদী সম্পর্কে, যেমন বিয়ে, এই রাসায়নিক পরিবর্তনগুলো ধীরে ধীরে কমে যায় এবং তার জায়গায় আসে অক্সিটোসিন এবং ভ্যাসোপ্রেসিন, যেগুলো গভীর বন্ধন এবং স্থিতিশীলতার অনুভূতি দেয়া।
কিন্তু যাদের মধ্যে সেন্সেশন সিকিং বেশি, তারা এই স্থিতিশীলতাকে খুব বিরক্তিকর মনে করেন এবং আবার সেই প্রাথমিক হাই এর খোঁজ করেন। এতক্ষণ আমি 3টি ধরন নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলা দরকার, যেগুলো না বললে এই ভিডিওটা অসম্পূর্ণ থেকে যাবে। 1. এটা একতরফা দোষারোপের বিষয় না। আমি যে 3টি ধরন নিয়ে কথা বললাম সেগুলো নারীদের সম্পর্কে বলা হলেও একই ধরনের বৈশিষ্ট্য পুরুষদের মধ্যেও থাকে এবং পুরুষরাও একই কাজ করেন। আসলে পরিসংখ্যান বলে যে পুরুষদের মধ্যে বিশ্বাসঘাতকতার হার নারীদের চেয়ে বেশি। তাই কেউ যদি এই ভিডিও দেখে শুধু নারীদের দোষ দেওয়া শুরু করেন, তাহলে সেটা হবে অন্যায় এবং একপেশে। 2. সম্পর্কের সমস্যা দুজনের। একটা সম্পর্কের সমস্যা কখনো একজনের কারণে হয় না। যদি একজন নারী আবেগে অতৃপ্ত হন, তাহলে জিজ্ঞেস করতে হবে, স্বামী কি তার দায়িত্ব পালন করছেন? যদি একজন নারী বাইরে মনোযোগ খুঁজতে যান, তাহলে জিজ্ঞেস করতে হবে, ভেতরে কি অভাব আছে? অবশ্যই এটা বিশ্বাসঘাতকতাকে সমর্থন করে না, কিন্তু কারণটা বোঝাটা জরুরি, যাতে সমাধান করা যায়। 3. বিচার করার আগে বোঝার চেষ্টা করুন। আপনি যদি জানতে পারেন যে আপনার পরিচিত কেউ এই ধরনের পরিস্থিতিতে আছেন, তাহলে তাকে বিচার করার আগে তার কথা শুনুন। তার পরিস্থিতি বোঝার চেষ্টা করুন। অনেক সময় মানুষ ভুল পথে যায় কারণ তাদের সামনে সঠিক পথটা ছিল না। 4. পেশাদার সাহায্য নেওয়া জরুরি। যদি আপনার সম্পর্কে সমস্যা থাকে, তাহলে একজন পেশাদার কাউন্সেলর বা থেরাপিস্টের সাহায্য নিন। কাপলস থেরাপি বা ম্যারেজ কাউন্সেলিং অনেক সম্পর্ককে বাঁচিয়েছে। লজ্জা বা সংকোচ করবেন না, পেশাদার সাহায্য নেওয়া দুর্বলতার লক্ষণ না, বরং সাহসের লক্ষণ। 5. নিজের অ্যাটাচমেন্ট স্টাইল বুঝুন। আজকের ভিডিওতে আমি অ্যাটাচমেন্ট স্টাইল নিয়ে কথা বলেছি। আপনি চাইলে অনলাইনে অ্যাটাচমেন্ট স্টাইল কুইজ নিয়ে নিজের অ্যাটাচমেন্ট স্টাইল জানতে পারেন। নিজেকে বোঝাটা সম্পর্কের সমস্যা সমাধানের প্রথম ধাপ। 6. সন্তানদের কথা ভাবুন। বিশ্বাসঘাতকতা শুধু দুজনের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে না, এটা পুরো পরিবারকে, বিশেষ করে সন্তানদের, গভীরভাবে আঘাত করে। গবেষণায় দেখা গেছে যে যেসব পরিবারে বিশ্বাসঘাতকতা ঘটেছে, সেসব পরিবারের সন্তানদের মধ্যে ট্রাস্ট ইস্যুস, অ্যাংজাইটি এবং ডিপ্রেশনের হার অনেক বেশি। তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সন্তানদের কথা ভাবুন। সম্পর্ক রক্ষার কিছু বাস্তব উপায়। এতক্ষণ আমরা সমস্যা নিয়ে কথা বললাম। এখন একটু সমাধান নিয়েও কথা বলি। 1. যোগাযোগ, কমিউনিকেশন বাড়ান। সম্পর্কের সবচেয়ে বড় সমস্যা হলো যোগাযোগের অভাব। আপনার সঙ্গীর সাথে খোলামেলা কথা বলুন। আপনার অনুভূতি, আপনার প্রয়োজন, আপনার ভয় সব শেয়ার করুন। এবং সঙ্গীর কথা মনোযোগ দিয়ে শুনুন। শোনার মানে শুধু কান দিয়ে শব্দ শোনা না, শোনার মানে হৃদয় দিয়ে বোঝা। গটম্যান বলেছেন, সুখী দম্পতিরা প্রতিদিন গড়ে 5 ঘন্টা একে অপরের সাথে মানসম্মত সময় কাটান, যেটাকে তিনি ম্যাজিক 5 আওয়ার্স বলেছেন। এর মধ্যে আছে সকালে বিদায়ের সময় একটু কথা বলা, বিকেলে একটু খোঁজ নেওয়া, রাতে একসাথে বসে কথা বলা, একে অপরের প্রশংসা করা এবং শারীরিক ঘনিষ্ঠতা। 2. আবেগময় সংযোগ গড়ুন। আপনার সঙ্গীর আবেগময় প্রয়োজনগুলো চিনুন এবং পূরণ করুন। প্রত্যেক মানুষের লাভ ল্যাঙ্গুয়েজ আলাদা। কেউ শব্দে ভালোবাসা বোঝেন, কেউ স্পর্শে, কেউ সময়ে, কেউ উপহারে, কেউ সেবায়। আপনার সঙ্গীর লাভ ল্যাঙ্গুয়েজ কি সেটা জানুন এবং সেই ভাষা ভালোবাসা প্রকাশ করুন। 3. বিশ্বাস এবং স্বচ্ছতা। সম্পর্কে বিশ্বাস তৈরি করুন এবং স্বচ্ছতা বজায় রাখুন। আপনার ফোন, সোশ্যাল মিডিয়া এগুলো নিয়ে গোপনীয়তা রাখবেন না। এর মানে এই না যে প্রাইভেসি থাকবে না। প্রাইভেসি এবং সিক্রেসি আলাদা জিনিস। প্রাইভেসি হলো আপনার ব্যক্তিগত স্পেস, আর সিক্রেসি হলো যেটা আপনি সঙ্গীর কাছ থেকে লুকাচ্ছেন। লুকোনোর কিছু না থাকলে সম্পর্কে বিশ্বাস বাড়ে। 4. নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নিন। অনেক সময় সম্পর্কের সমস্যাটা আসলে ব্যক্তিগত মানসিক সমস্যার প্রতিফলন। যদি আপনার মধ্যে অ্যাংজাইটি, ডিপ্রেশন বা কোনো পার্সোনালিটি ইস্যু থাকে, তাহলে সেটার চিকিৎসা নিন। নিজে সুস্থ থাকলে সম্পর্কও সুস্থ থাকবে। 5. সম্পর্কে নতুনত্ব আনুন। দীর্ঘমেয়াদী সম্পর্কে একঘেয়েমি আসাটা স্বাভাবিক, কিন্তু এটা মোকাবেলা করতে হবে। একসাথে নতুন কিছু করুন, ঘুরতে যান, নতুন কিছু শিখুন, একসাথে কোনো প্রজেক্টে কাজ করুন। সম্পর্কে উত্তেজনা এবং রোমাঞ্চ বজায় রাখুন। 6. শারীরিক ঘনিষ্ঠতাকে অবহেলা করবেন না।
অনেক সম্পর্কে শারীরিক ঘনিষ্ঠতা ধীরে ধীরে কমে যায় এবং সেটা সম্পর্কে একটা শূন্যতা তৈরি করে। দুজনের শারীরিক চাহিদা এবং সন্তুষ্টি নিয়ে খোলামেলা কথা বলুন এবং একে অপরকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। তো এই ছিল আজকের ভিডিওর আলোচনা, 3 ধরনের ব্যক্তিত্বের বৈশিষ্ট্য যেগুলো মনোবিজ্ঞান অনুযায়ী একজন বিবাহিত নারীকে বিবাহবহির্ভূত সম্পর্কের দিকে ঠেলে দিতে পারে। আমি আবারও বলছি, এই ভিডিওটা শিক্ষামূলক এবং সচেতনতামূলক। এটা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীকে হেয় করার জন্য তৈরি করা হয়নি। আমার উদ্দেশ্য হল মানুষ যেন নিজেদের সম্পর্ক নিয়ে সচেতন হন, নিজেদের এবং তাদের সঙ্গীর মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন হন এবং প্রয়োজনে পেশাদার সাহায্য নেন। একটা কথা দিয়ে শেষ করতে চাই, প্রতিটা সম্পর্কই মূল্যবান, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখতে হলে দুজনকেই কাজ করতে হয়। ভালোবাসা শুধু অনুভূতি না, ভালোবাসা একটা সিদ্ধান্ত, একটা প্রতিশ্রুতি, একটা দৈনিক অভ্যাস। প্রতিদিন একটু একটু করে আপনার সম্পর্কে বিনিয়োগ করুন এবং দেখবেন সেই সম্পর্ক আপনাকে অনেক বেশি ফিরিয়ে দেবে। আর যদি আপনি এই ভিডিও দেখে কিছু শিখে থাকেন, তাহলে ভিডিওটা লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন, যাতে আমার নতুন ভিডিও আসলে আপনি সবার আগে পান। এবং কমেন্ট সেকশনে আপনার মতামত জানান, আপনি কি মনে করেন সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কি? ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার সম্পর্ককে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।